সকাল যেন ধরণীর বুকে সদ্য জেগে ওঠা এক নীরব মহাকাব্য। পূর্ব আকাশে সূর্যের প্রথম অরুণ রেখা সোনালি অক্ষরে লিখে দিয়েছে নতুন দিনের সূচনার। রাতের গাঢ় নৈঃশব্দ ধীরে ধীরে ভেঙে যাচ্ছে পাখিদের মৃদু কলতানে। দূরের বৃক্ষরাজি স্থির দাঁড়িয়ে রয়েছে। পাতার ফাঁকে ফাঁকে আলো ঢুকে সৃষ্টি করেছে রহস্যময় আলোর খেলা। এই প্রশান্ত সকালের মধ্যেই দাঁড়িয়ে আছে রৌদ্রিক, নীরব গভীর, নিজের চিন্তার অতল গহ্বরে ডুবে থাকা এক মানব। তার দৃষ্টি দূরের অস্পষ্ট দিগন্তে, অথচ মন বন্দি এক প্রশ্নে। ফজরের নামাজের পর সহজেই ঘুমায় রৌদ্রিক। অভ্যাসটা রোদেলা হওয়ার পর থেকেই হয়েছে। রৌদ্রিকের বুকের ভেতর আজ অদ্ভুত এক দ্বন্দ্বের ঝড় বইছে। এই দ্বন্দ্বের নাম তূর্ণা নামক মেয়েটা। জীবনে হঠাৎ করেই এক নাম না জানা পাখির মতো এসেছে তার জীবনে। বারান্দার রেলিংয়ে হাত রেখে দাঁড়িয়ে রৌদ্রিক গভীর শ্বাস টেনে নিল। সকালের কোমল আলো এসে পড়েছে তার গম্ভীর মুখায়বে, কিন্তু চোখের গভীরে এখনো লুকিয়ে আছে অস্বীকার করা না যাওয়া ক্লান্তি। রৌদ্রিক বরাবরই গম্ভীর এক মানব, সহজেই নিজের মধ্যে থাকা অনুভূতিগুলোকে বের করতে পারে না। তার ভালোবাসার ধরনও ভিন্ন। সে সবার মতো দেখিয়ে কিংবা বলে বলে ভালোবাসতে পারে না। তার ভালোবাসার ধরন বুঝতে সকলেই পারে না। আর না কোনোদিন সে চেয়েছে তার ভালোবাসার ধরন পাল্টানোর। রোদেলা আসার আগেও সে এতটা ভালো মানুষ ছিল না। তার আগলে রাখার ধরনটাই অন্যরকম। তাই হয়তো সহজেই তার ভালো লাগা কিংবা ভালোবাসাটা বুঝতে সক্ষম হয় না লোকে। প্রিয়তি হাওলাদার তার প্রাক্তন স্ত্রী। জীবনে 5টা বছর যার সঙ্গে কাটিয়েছে, হয়তো 5টা বছর খুবই ক্ষুণ্ণ ছিল, যার কারণে তাকে বুঝতে সক্ষম হয়নি সে। প্রিয়তি তার থেকে 3 বছরের জুনিয়র। ঢাকা মেডিকেলের দুজনেই ছাত্র ছিল। তাদের মধ্যে আদৌ প্রেম ছিল কিনা সেটাও রৌদ্রিকের জানা নেই। তবে হ্যাঁ, যেভাবে ভালোবাসতে জানে সেই ভালোবাসার ধরন সকলের ভালো না লাগতে পারে। রোদেলাকে প্রিয়তি একদমই চায়নি, আর রৌদ্রিক চায়নি নিজের প্রথম সন্তান নষ্ট করতে। পেশায় প্রিয়তি সাইকিয়াট্রিস্ট। তাদের মেন্টালিটি প্রায় একই রকম। তবে মেন্টালিটি একই রকম হলে সব কিছুই একই রকম হয় এমনটা নয়। সময়ের সঙ্গে সম্পর্কে যখন বিশ্বাস ভালোবাসা বিলীন হয়ে যায়, তখন সেটাকে সম্পর্ক বলে না। রৌদ্রিক তাদেরকেই আগলে রাখে যারা থাকতে চায়। যে পাখি থাকতে চায় না তাকে শত আগলে রাখলেও মুক্তির জন্য পাখি ছটফট করে। রোদেলাকে প্রিয়তি কোনো দিনও চায়নি, তবে রৌদ্রিক চেয়েছিল। কারণ একটা বাচ্চা শুধুই তার মায়ের হয়ে থাকে না, একজন বাবারও সেই পরিমাণ অধিকার থাকে সেই বাচ্চার প্রতি। রৌদ্রিক সময় দিয়েছে প্রিয়তিকে, তবে সময় সব সময় সব কিছু পাল্টাতে পারে না। হয়তো সময় দিন পাল্টাতে পারে, মানুষ পাল্টাতে পারে, বর্তমান পেরিয়ে আসতে পারে, কিন্তু কারো মনের মধ্যে স্থির করা সিদ্ধান্ত কোনো দিন বদলাতে পারে না, যতক্ষণ না সেই মানুষটা সেটাকে পাল্টাতে না চায়। রৌদ্রিকের প্রণয়ের প্রথম অনুভূতি প্রিয়তিকে ঘিরেই। যে পুরুষ নিজের স্ত্রীকে ভালোবাসতে পারে না, সে আবার কেমন পুরুষ? তবে আজকে এই কথাটা ভাবতে গেলেও কেমন সেই ভালোবাসাটা খুঁজে পায় না। ভালোবাসা এ কোনো ক্ষণিকের আবেগ নয়, আবার কোনো মধুর ভ্রমও নয়। এ এক গভীর অগ্নিশিখা, যা আত্মার গহীনে ধিকি ধিকি জ্বলে নিঃশব্দে, নিরবধি, নির্মম। ভালোবাসা মানে কারো অস্তিত্বকে নিজের শ্বাসের ভেতরে গোপনে ধারণ করা, যেন হৃদয়ের প্রতিটি স্পন্দন তার নামের অব্যক্ত উচ্চারণ। ভালোবাসা কখনো কোমল শিশির বিন্দুর মতো নিঃশব্দে নেমে আসে, অথচ সমস্ত সত্তাকে ভিজিয়ে দেয় এক অদৃশ্য স্নিগ্ধতায়। আবার কখনো তা দহনময় অগ্নিগর্ভ, যেখানে আত্মা পুড়ে ছাই হয়ে গেলেও তার ভস্মের ভেতর জন্ম নেয় নতুন কোনো অনন্ত আকাঙ্ক্ষা। ভালোবাসা মানে কেবল কারো হাত ধরা নয়। ভালোবাসা তার সকল অপূর্ণতা, তার ভাঙা চোরা স্বপ্ন, তার সমস্ত ক্ষতবিক্ষত অতীতকে নিজের বুকে আশ্রয় দেওয়া, যেন পৃথিবীর সমস্ত নিষ্ঠুরতার বিরুদ্ধে এক মানব বিদ্রোহ। এ এমন এক অনুভব যেখানে দুটি হৃদয় একে অপরের মধ্যে বিলীন হয়ে যায়।
কিন্তু এখন রৌদ্রিক হৃদয় এই ভালোবাসা নামক মন্ত্রে আবারও জড়িয়ে যেতে চায় না। তার ভিতরে আত্মা চাইছে না কাউকে আঁকড়ে ধরতে, কারণ সে সেভাবে ভালোবাসতে জানে না। তার ভালোবাসা সবাই বোঝে না, আর না সে কাউকে সেটা বোঝাতে চেয়েছে কখনো। রৌদ্রিক আর ভাবল না এ নিয়ে। রুমের ভেতরে প্রবেশ করতেই আবারও নিদ্রায় মগ্ন তূর্ণাকে দেখতে পেল। মেয়েটা গভীর নিদ্রায় তলিয়ে আছে। রোদেলা হালকা নড়ে উঠছে। তার ওঠার সময় হয়ে এসেছে। রৌদ্রিক ধীর পায়ে বিছানার অপর প্রান্তে গিয়ে আস্তে করে রোদেলাকে কোলে তুলে নিল। ততক্ষণে রোদেলার ঘুম হালকা হয়ে এসেছে। বাবাকে দেখতে পেয়ে সে বিড়াল ছানার মতো ছিটিয়ে গেল বাবার উষ্ণ বুকে। রৌদ্রিক মেয়েকে কোলে নিয়ে নিঃশব্দে হাঁটাহাঁটি করছে। প্রিয়তি একেবারের জন্যও রোদেলার কথা ভাবেনি। সে একটা বছর চেয়েছিল রোদেলাকে সামলে নেওয়ার জন্য, তবে প্রিয়তি মানেনি। চলে গিয়েছিল দুধের শিশু ফেলে। পৃথিবীতে মায়েদের ভিন্ন ভিন্ন রূপ আছে। কেউ বা শত কষ্টের মাঝেও নিজের সন্তানকে আগলে রাখে, আবার কেউ বা নিজের সুখকে বেছে নিয়ে সন্তানের সুখ ত্যাগ করে। প্রিয়তি নিজেকে বেছে নিয়েছে, রোদেলাকে সে চায়নি। তাই বলে রৌদ্রিক এটা ভাবেনি তার মেয়েকে এভাবে ছেড়ে যাবে। 9টা মাস পেটে ধরার পরও যে নারীর নিজের সন্তানের প্রতি মায়া জন্মেনি, সেই নারীর প্রতি তার কোনো অভিযোগ কিংবা অভিমান কিছুই নেই। অভিমান হোক কিংবা অভিযোগ করতে হলেও অধিকার কিংবা একটা সম্পর্কের প্রয়োজন হয়, যেটা তাদের মধ্যে নেই। তাই রৌদ্রিক কোনোটাই প্রিয়তির উপর জমা করে রাখেনি, আর না কোনোদিন ফিরে আসার আবদার জানিয়েছে। যে পাখি একবার তার নীড় ছেড়ে চলে যায় স্ব ইচ্ছায়, তাকে ফিরিয়ে আনতে চাওয়া শুধুই বোকামি। রোদেলা ঘুম ঘুম চোখে রৌদ্রিকের দিকে তাকালো। ঘুমানোর ফলে চুলগুলো এলোমেলো হয়ে আছে। রাতে বাবাকে না দেখতে পেয়ে কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছিল। জবা শিকদার প্রথমে রোদেলাকে তূর্ণার সঙ্গে রেখে যেতে চায়নি, যদি বাচ্চাটাকে আঘাত করে বসে এই ভয়ে। কিন্তু রিনি সঙ্গে থাকায় আর মানা করেনি। এরপর তূর্ণা, রোদেলা আর রিনি গল্প করার মাঝেই দুজনেই ঘুমিয়ে পড়েছিল। তাই রিনি বেরিয়ে এসেছিল ঘর থেকে। রোদেলা বাবার দিকে তাকিয়ে আধো আধো স্বরে বলে, পাপা, টানি আতনি, টনি আতনি। রৌদ্রিক মেয়ের ললাটে চুমু এঁকে দিয়ে নরম স্বরে বলে, এই তো এসছি মা। সরি, লেট করে ফেলেছিলাম একটু। আর হবে না এমনটা। রোদেলা আবারও বাবার বুকে মাথা দিয়ে বলে। রোদেলা হওয়ার পর রৌদ্রিক কোনো দিন রাতে হসপিটালে থাকে না। যত দেরি হোক না কেন বাড়ি ফিরবেই সে। তার জন্য তার ছোট্ট আর এক মা প্রতীক্ষার প্রহরও গুনে। ছোট্ট রোদেলাও বাবার উপর অভিমান জমিয়ে রাখে দেরি করে আসলে। রৌদ্রিক মেয়েকে নিয়ে ওয়াশরুমের দিকে হাঁটা দেয়। সুন্দর করে মেয়েকে ফ্রেশ করিয়ে নিজেও ফ্রেশ হয়ে বের হয় রৌদ্রিক। তূর্ণা তখনও ঘুমেই মগ্ন। রৌদ্রিক আর ডাকলো না, মেয়েকে নিয়ে সোজা বাহিরে চলে এলো। এই সময়টা তাদের দুইজনের। প্রায় সময় তারা বাবা মেয়ে একসঙ্গে বাগানে এসে হাঁটাহাঁটি করে। রোদেলা হালকা হালকা হাঁটতে শিখেছে, নিজের প্রায় দাঁড়াতেও পারে, তবে বেশি সময় দাঁড়িয়ে থাকতে পারে না। রৌদ্রিক বাগানে এসে রোদেলাকে নরম ঘাসের ওপর নামিয়ে দেয়। মেয়েটা নিচে নামার জন্য পাগল। রৌদ্রিক আলতো করে মেয়েকে ধরে রাখে যাতে পড়ে না যায়। রোদেলা মিষ্টি হেসে আদো আদো পায়ে নরম ঘাসে তার পা মেলে হাঁটার চেষ্টা করছে, আর একটু পর পর পাপার দিকে তাকাচ্ছে আর হাসছে। রোদেলা হাসতে হাসতে বলল, হাতি হাতি পাপা। আমার সোনা হাঁটতে শিখছে। কয়েকদিন পর পাপাকে হেঁটে হেঁটে দেখাবে রোদ। রোদেলা পাপার কথায় আরও খুশি হয়ে গেল। বাগানের মালি গাছে পানি দিচ্ছিল, আর রৌদ্রিক আর রোদেলাকে দেখে হাসছিলেন। রৌদ্রিক হুট করে রোদেলার হাতটা ছেড়ে দিল। রোদেলা কয়েক সেকেন্ড হেঁটে ঘাসের ওপর পড়ে গেল। তেমন ব্যথা না পেলেও ভয় পেয়েছে। রোদেলা রৌদ্রিকের দিকে অশ্রু সজল নয়নে তাকালো। অষ্টপুট দুটো উল্টিয়ে বাবাকে নালিশ জানালো সে ব্যথা পেয়েছে। রৌদ্রিক এগিয়ে এসে মেয়েকে নিজের বাহুতে চেপে ধরে আদর করে দিয়ে বলে, কিছু হয়নি সোনা। পাপা কি তোমার হাঁটা দেখাবে না? বেশি ব্যথা পেলে মাঠে গিয়ে বাবা মেরে দিবে। আমার রোদকে ব্যথা দেওয়ার জন্য। রোদেলা আর কাঁদল না রৌদ্রিকের কথায়। আবারও রৌদ্রিকের সাহায্যে হাঁটা শুরু করেছে।
রদ্রিক অনেক সময় মেয়েকে নিয়ে বাগানে হাঁটাহাঁটি করে রোদেলাকে নিয়ে এক সাইডে বসে পড়ল। রোদেলা বসে বসে হাতের মধ্যে রাখা ফুল দিয়ে খেলছে। রোদেলা একটা ফুল নিয়ে রদ্রিকের কানে গুঁজে দিল। তারপর রদ্রিকের দিকে তাকিয়ে বলে, টুনটুল টুনটুল, আনাকে দাও। রদ্রিক রোদেলার কথা মতো সেখান থেকে আর একটু ফুল তুলে নিয়ে মেয়ের কানে গুঁজে দিল। রোদেলা খুশি হয়ে গেল। সে হাসি হাসি মুখ করে রদ্রিককে এটা ওটা বলছে। রদ্রিক মন দিয়ে মেয়ের প্রতিটা কথা শুনছে। তার কাছে এই মুহূর্তে রোদেলার কথা শোনা ছাড়া অন্য কিছু গুরুত্ব মনে হচ্ছে না। তখনই সেখানে উপস্থিত হলো রশিদ শিকদার। রদ্রিকের সামনে বসে পড়েন তিনি। বিয়েটা মেনে নিবি? চাচার কথায় রদ্রিক শান্ত চোখে সেদিকে তাকালো। এই প্রশ্নের উত্তর এখনও তার কাছে নেই। রশিদ শিকদার ব্যাপারটা ধরতে পারলেন। তিনি আকাশের দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, আমি বলবো তুই বিয়েটা মেনে অবাক হলি এমনটা বলায়? জানিস তো রুমা কোনোদিন মা হতে পারবে না, এ নিয়ে আমার কোনোদিন আক্ষেপও হয়নি, আর না ওর উপর রাগ হয়েছে। পৃথিবীর হাজার এমন মানুষ আছে যাদের সন্তান থেকেও তারা সেই সন্তানের মর্যাদা দেয় না। সকলেই নয়, তবে 10 জনের মধ্যে একজন এমন আছে যারা নিজের সন্তানের প্রতি সন্তুষ্ট নয়। তেমনি তুন্নার মেয়েটাও। রুমা মেয়েটাকে এত অল্প সময়ে খুব আপন করে নিয়েছে। মেয়েটা ওর বাবার বাড়িতে ভালো ছিল না, ওর উপর মানসিকভাবে অত্যাচার করা হতো। যতটুকু বুঝলাম, মেয়েটা ওর বাড়ির কাউকে ভালোবাসে না। ওর সমস্যার কারণ নিজের বাবা হয়তো অবজ্ঞা করে, অথচ দেখে পৃথিবীতে আমাদের মতন কোনো দম্পতি আছে যারা একটা বাচ্চার জন্য পাগল হয়, হোক সে পাগল কিংবা প্রতিবন্ধী, অথচ মানুষ পেয়েও মূল্য দেয় না। তুন্নার এই অবস্থার জন্য শতভাগ ওর পরিবার দায়। ওকে সময় মতন যদি ওনারা চিকিৎসা করাতো তাহলে সমস্যাটা এত বড় আকার নিত না, হয়তো সময়ের সঙ্গে ঠিকও হয়ে যেত। সম্পূর্ণ না হোক, মেয়েটা ভালো একটা জীবন তো পেত। তাই চাই তুই মেয়েটাকে একটা স্বাভাবিক জীবন দে। জানি এটা বলা ঠিক না, তোর জীবন, তুই যা সিদ্ধান্ত নিবি সেটাই মেনে নে, সমস্যা নেই কারোর, কারণ জীবনটা তোর। তাই তুই যা চাইবি তাই হবে। মেয়েটা যদি তুই ডিভোর্স দিস তাহলে মেয়েটা হয়তো আর বাঁচার মতন অবস্থায় থাকবে না। সমাজ নামে এই নোংরা খেলায় ও শেষ হয়ে যাবে। স্বয়ং ওর পরিবার ওর দিকে ফিরে তাকাবে না। জানিস তো ডিভোর্স একটা নারীর জীবনকে কিভাবে নরকে পরিণত করে দিতে পারে? রদ্রিক শুনল সবটা। সে খুব ভালো করে জানে কি হতে পারে সামনে। তবে সে মেয়েটার ভালো করতে গিয়ে যদি খারাপ করে ফেলে, তখন সে কি করবে? এর জন্যই সে বিয়ে করতে চায়নি। যেদিন তার খুব করে মনে হতো তার বাকিটা পথ চলার জন্য একজন সঙ্গীর প্রয়োজন, তাহলে সে বিয়ে নামক বন্ধনে আবদ্ধ হতো। রশিদ শিকদার রদ্রিকের দিকে তাকিয়ে আবারও বলে, ভেবে দেখ কি করবি। তুই যা সিদ্ধান্ত নিবি তাই হবে, কোনো কিছুতেই জোর নেই। দিনের প্রখরতা ধীরে ধীরে স্থিমিত হয়ে এসেছে। সূর্য যেন তার অগ্নিময় অহংকার গুটিয়ে নিয়ে নরম স্বর্ণাভ আলোর আবরণে ঢেকে দিয়েছে পৃথিবীকে। দূর আকাশে অলস ভেসে চলেছে কয়েকটি মেঘখণ্ড। তাদের রং সূর্যের শেষ আলোয় কখনো অগ্নিমাখা কমলা, কখনো বা গাঢ় রক্তিম দেখাচ্ছে। পাখিরা দূর আকাশ পেরিয়ে আপন নীড়ে ফেরার তারায় ডানা ঝাপটাচ্ছে। তাদের কিচির মিচির ধ্বনি বিকেলের স্তব্ধতায় সুরের মতো ভেসে উঠেছে। রদ্রিক বাড়ির ভেতর পা রাখতেই তুর্নাকে দেখতে পায়। সাথে তার কোলে ছোট্ট রোদেলাও রয়েছে। আশেপাশে বারবার তা চোরা চোখে তাকিয়ে দেখছে কেউ আছে কিনা। এই সময়টাকে বাড়ির গৃহিণীরা রান্নাঘরে বিকেলের নাস্তা বানাতে ব্যস্ত থাকে। বাড়ির সবার রান্নাটা তারাই করে। রদ্রিক বুঝল না এভাবে চোরের মতো করে এদিক ওদিক তাকানোর মানে। তুর্না রোদেলাকে আস্তে করে কি জানি বলাতে রোদেলা হেসে ওঠে। আস্তে আস্তে সিঁড়ি বেয়ে উপরের দিকে চলে যায় তারা। রদ্রিকও আর দেরি করল না, সে নিজেও তাদের পিছু ছুটল। তুর্না ঘরে এসে রোদেলাকে বিছানায় বসিয়ে দিয়ে সামনে কতগুলো পাকা পাকা সবেদা আর পেয়ারা রাখল। এইগুলো তাদের বাগানের। রদ্রিক শব্দবিহীন দরজায় ঠায় দাঁড়িয়ে রইল দেখার জন্য এই মেয়ে আসলে করে কি। এই একদিনে রোদেলার সঙ্গে তুর্নার বেশ ভাব হয়ে গেছে। তুর্না রোদেলার দিকে তাকিয়ে বলে, পটল সোনা,
তুমি কি খাবে? পচা শাশুড়ি দেখলে বকা দেবে না তো? চুরি করা ভালো নয়, কিন্তু তারপরও বললাম, তুমি কিন্তু একদম চুরি শিখো না, কেমন? রোদেলা হেসে দিল তূর্ণার কথায়। তূর্ণা রোদেলার হাসি মাখা মুখের দিকে তাকিয়ে বলে, পুতুল সোনা, তোমাকে হাসলে অনেক সুন্দর লাগে। তুমি এইভাবেই হাসবে, ঠিক আছে? তুমি আমার বাসায় পুতুলের থেকেও মিষ্টি দেখতে। আমার সাথে খেলাও করো, কি সুন্দর। রোদেলা তূর্ণার কথা শুনে হেসে হেসে বলে, আনি কি টুটুল? আদা টুটুল কি? তূর্ণা রোদেলার কথা বুঝতে পারল না, তাই বোঝার জন্য বলে, তুমি কি বলছো? আমি তো বুঝতে পারছি না পুতুল সোনা। তুমি আমার মধ্যে কথা বলতে পারো না কেন? আচ্ছা, সাবেদা খাবে তুমি? এটা অনেক নরম। বলেই বিছানায় থাকা নরম একটা সবেদা তুলে নিল। রোদেলা খুশি মনে সেদিকে তাকিয়ে আছে। তারও খাওয়ার ইচ্ছে জেগেছে। রোদেলা, তূর্ণা আর রিনি রুমেই বসেছিল। তিনজন নানা রকম আজগুবি গল্প করছিল। কেউ একটা ফোন করায় রিনি ব্যস্ত হয়ে পড়ে। তূর্ণা রোদেলাকে কোলে নিয়ে রিনির বারান্দায় দাঁড়িয়ে বাগান দেখছিল। তখনই তূর্ণার নজরে পড়ে বাগানে থাকা পেয়ারা গাছ আর সবেদা গাছের দিকে। দূর থেকে তূর্ণার মনে বেশ লোভ জাগলো সেইগুলো খাওয়ার জন্য। তাই নিজের ইচ্ছাটাকে আর দমন করে রাখতে না পেরে রোদেলাকে কোলে নিয়েই চুপিসারে নিচে নেমে আসে। গাছগুলো মাঝারি আকারের হওয়ায় তূর্ণা সহজেই সেইগুলো পেরে বাড়ির ভিতরে এসে পড়ে। তার ভাবনা মতে কেউ যদি দেখে সে গাছ থেকে ফল পেরেছে, তাহলে তাকে হয়তো খুব করে বকতো। তাই সে চোরের মতো চুরি করে এসব নিয়ে এসেছে। রোদেলা এর আগে এমনটা করেনি, তাই তারও বেশ ভালো লেগেছে। সে নীরবে তূর্ণার সঙ্গী হয়েছে। তূর্ণা সবেদাটা রোদেলার মুখের সামনে ধরতেই পিছন থেকে রাশভারী গম্ভীর কণ্ঠস্বর ভেসে আসে, ওকে দিও না, এভাবে খেতে পারবে না। কথাটুকু বলে ভেতরে প্রবেশ করলো রৌদ্রিক। রৌদ্রিককে দেখে তূর্ণা ভূত দেখার মতো চমকে ওঠে। তার হাতে থাকা ফলটা নিচে পড়ে গেল মুহূর্তে। রোদেলা পাপাকে দেখা মাত্রই পাপা যাবে শুরু করে দিয়েছে। এদিকে তূর্ণা ভয়ে শেষ। তার বর কি দেখে ফেলেছে সে চুরি করেছে? তার বরও কি সবার মতো না বলে নেওয়ার জন্য বকাঝকা করবে? ভাবতে ভাবতে ভয়ে সিটিয়ে যায় সে। রৌদ্রিক রোদেলাকে কোলে নিয়ে তূর্ণার দিকে শীতল দৃষ্টি তাক করে। তূর্ণার অবস্থাটা বুঝতে পেরে শান্ত কণ্ঠে বলে, ফল খেতে চাইলে যে কাউকে বললেই পেরে দেবে। আর রোদকে এত বড় পিস খেতে পারবে না। কুসুমকে বলে কাটিয়ে এনে দিচ্ছে, তারপর খাও। রৌদ্রিকের কথা শুনে তূর্ণা অবাক হয়ে গেল। তার বর তাকে বকল না চুরি করার জন্য? এই বাড়িতে তাকে কেউই বকে না, শুধু পচা শাশুড়ি ছাড়া। এই বাড়িতে আসার পর বকাও খেতে হয়নি, শুধু একজন ছাড়া। তারপরও তূর্ণার ভয় কাটল না। সে ভয়ে ভয়ে রৌদ্রিককে দেখে নিল। তার বর একদম টিভিতে থাকা হিরোদের মতো দেখতে, অমনি লম্বা, অমনি সব কিছু দেখতে। হয়তো টিভির হিরোর থেকেও বেশি সুন্দর তার বর। তূর্ণা আমতা আমতা করে বলে, তোর না, আর না বলে কিচ্ছু নেবে না। আমাকে বকা দিও না, কেমন বর? রৌদ্রিক শান্ত চোখে সামনে দাঁড়িয়ে থাকা গোল জামা পরিহিত মেয়েটাকে দেখে নিল। শাড়ি পরায় যতটুকু বড় লাগে, জামা পরলে সম্পূর্ণ বাচ্চা লাগে। তার বয়স 33+ চলে। এই মেয়ের বয়স কত হবে? তাদের মধ্যকার বয়সের তফাৎটাও বেশ খানিক মনে হচ্ছে। যা খেতে মন চায় তা বলবে, বাড়ির যে কাউকে, তাহলে তারা বানিয়ে দেবে। তোমার জামা কাপড় কোথায়? রৌদ্রিকের কথা শুনে তূর্ণার কালকে চলে যাওয়ার আগে সেলিমা খাতুনের কথা মনে পড়ল। সেলিমা খাতুন বলে দিয়েছে তার বর নাকি তাকে ফেলে দিবে সে পাগল বলে। তার পুতুলের মতো তার আর কোনো সংসার হবে না। আর তাকে যদি তার বর ফেলে দেয়, তাহলে সেলিমা খাতুন তাকে আর ওই বাড়িতে নিবে না। এই সব ভাবতেই তূর্ণা ভয়ে তার নেত্রকোণে অশ্রু এসে হানা দিল। রৌদ্রিকের দিকে অশ্রুসিক্ত চোখে তাকিয়ে ভেজা গলায় বলে, আমি পাগল বলে আপনি আমাকে মায়ের কাছে রেখে আসবেন বর? বাড়িতে গেলে খুব করে মারবে আমায় আবারও। তূর্ণার এমন কথা শুনে রৌদ্রিক কি উত্তর দিবে ভাবনায় পড়ে গেল। সত্যি কি ওই বাড়িতে এই অসুস্থ মেয়েটার উপর এত অত্যাচার করা হতো? মেয়েটা তো এমনিই অসুস্থ, তার মধ্যেও মানুষ কিভাবে এমন একটা মানুষকে মারতে পারে? রৌদ্রিক সিদ্ধান্ত নিয়েছে সে কি করবে।
তূর্ণার অশ্রুসিক্ত নেত্রদ্বয়ে দৃষ্টি রেখে মিলিয়ে শান্ত স্বরে বলে ওঠে, তোমার সঙ্গে পথ চলতে আপত্তি নেই আমার। আমি তোমার দুর্গম পথের সঙ্গী হব ঠিকই, কিন্তু সেই পথে ভালোবাসা থাকবে এমন নিশ্চয়তা দিতে পারছি না। তূর্ণা রৌদ্রিকের এত কঠিন কথার অর্থ বুঝতে পারল না। অবুঝের মতো চেয়ে রইল বর নামক মানুষটার দিকে। রৌদ্রিক তূর্ণার অবস্থাটা বুঝতে পারল, নিজের কথায় নিজেই বিরক্ত হলো। কাকে কি বলছে সে? মেয়েটাকে কি আদেও তার এই কথার মানে বুঝবে নাকি? রৌদ্রিক দীর্ঘশ্বাস ফেলে বলে, কোথাও রেখে আসবো না। আজ থেকে এটাই তোমার বাড়ি। এখানে কেউ তোমাকে মারবে না। যদি মারে আমাকে বলবে। ভদ্র মেয়ের মতো আমার কথা শুনবে। তোমার নাম কি জানো? তূর্ণা খুশি হয়ে গেল রৌদ্রিকের কথা শুনে। সে মুখে হাসি বজায় রেখেই বলে ওঠে, তোর না? রৌদ্রিক তূর্ণার উপর পূর্ণ দৃষ্টি রেখে গম্ভীর স্বরে বলে, আজ থেকে তুমি আমার বউ, আমার অর্ধাঙ্গিনী। আমি যা বলবো তোমাকে তাই শুনতে হবে, কারণ আমি অবাধ্যতা পছন্দ করি না। যদি বলি চলে যাও, তাহলে চলে যাবে। যদি না করি, তাহলে করবে না। এই বাড়িতে তুমি আমার অর্ধাঙ্গিনী হয়ে থাকবে, অন্য কারো বোঝা হয়ে নয়। তাই আমি যা বলবো তাই তোমাকে শুনতে হবে আর মানতে হবে। বুঝতে পেরেছো? তূর্ণা সবকিছু না বুঝলেও যতটুকু বুঝতে পেরেছে সেই হিসেবে সে মাথা নিচু করে নিচু স্বরে বলে, আমি সব শুনবো বর, তুমি খালি আমাকে মেরো না। সে কোনো দিন কারোর জন্য থামে না। সে এক নির্মম যাযাবর, যার পদচিহ্ন নেই, অথচ যার গমন ধ্বনি প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে প্রতিধ্বনিত হয়। সে নদীর মতো অবিরাম, অপ্রতিরোধ্য, কখনো শান্ত স্রোতে ভেসে যায়, আবার কখনো উন্মত্ত বেগে সব কিছু ভাসিয়ে নিয়ে যায় অজানার অতলে। কারো আকুল প্রার্থনা, কারোর অশ্রুসিক্ত আরতি কিছুই তাকে বেঁধে রাখতে পারে না। চোখের পলকেই কেটে গেছে গোটা একটা সপ্তাহ। এক সপ্তাহ কি কারোর জীবনে পরিবর্তন সম্ভব হয়? হয়তো কারোর মতে হ্যাঁ, অথবা না। কারণ সময় সকলের জন্য এক নিয়মে চলে না। সময়ের স্রোত কারো জীবনে সুখ বয়ে আনে, নতুবা কারো জীবনে দুঃখের ঢেউয়ে ভাসিয়ে দেয়। সময় হয়তো চেয়েছিল তূর্ণা নতুন করে বাঁচুক, কারো অবহেলায় নয়, কারো কাঁধের বোঝা হয়ে নয়, বরং কারো জীবন সঙ্গিনী হয়ে সে বেঁচে উঠুক নতুন রূপে। জীবন আমাদের প্রতি পদে পদে শিক্ষা দিয়ে যায়, আমাদের দিয়ে যায় কিছু কারণ যা নিয়েই আমাদের বেঁচে থাকা হয়ে ওঠে। তূর্ণা রোজ হাসে, আবারও মাঝে মাঝে কাঁদেও। হয়তো নিজের জীবনে এই বিরাট বড় পরিবর্তন, তার গোটা জীবনে এমন বিপুল পরিবর্তন এর আগে সে দেখেনি। কেউ তাকে দেখায়নি এমন পরিবর্তন। রৌদ্রিক তূর্ণাকে নিজের অর্ধাঙ্গিনী রূপে মেনে নেওয়ার পর থেকেই জবা শিকদার ছেলের উপর বেশ বেজায় হয়ে আছেন। তিনি কোনো কালেই এমন একটা মেয়েকে মেনে নিতে পারছেন না। তার নরম মনটা কেন জানি তূর্ণা নামক মায়ায় ভরা অসুস্থ মেয়েটার উপর নরম হয় না। কেমন পাথরে পরিণত হয়েছে তার হৃদয় এই মেয়ের প্রতি। দ্বিতীয়বার ছেলেটার জীবনটাকে নতুন রূপে সাজিয়ে দেওয়ার সুযোগ তারা পেয়েছিল, অথচ ভাগ্য বয়ে এনেছে অন্য এক ঝড়। রোদেলা পেল না একটা সুস্থ মা, আর না রৌদ্রিক পেল এক উত্তম জীবনসঙ্গী। মা হয়ে নিজের সন্তানের এমন সিদ্ধান্ত মেনে নেওয়া একদমই সহজ নয় তার নিকট। চাইলেও আর তূর্ণাকে মারতে পারে না, আর না মারার ইচ্ছে জাগে। সব দিক দিয়ে দেখলে এই মেয়েটাকেও দোষী হিসেবে গণ্য করা যায় না। তারা সকলেই একটা পরিস্থিতির শিকার মাত্র। তবু কিছু পরিস্থিতি বয়ে আনা সিদ্ধান্ত মেনে নিতে সমস্যা হয় না, কিন্তু এই পরিস্থিতি যা বয়ে এনেছে সেটা মেনেও নেওয়া যায় না। রৌদ্রিক সিদ্ধান্তের উপর আর কেউ প্রশ্ন তোলেনি। এইসবের পিছনে সকলের অদৃশ্য এক হাত রয়েছে, তাই তাদেরও জোর খাটানোটা এখানে আর মানায় না। তূর্ণার অবুঝ পাখির মতো সারা দিন রুমেই থাকে, প্রয়োজন ছাড়া বের হয় না। তার বরং তাকে বারণ করে যায় রোজ যাতে সে দুষ্টুমি না করে। আর তূর্ণার দাদি বলেছে বরের সব কথা মানতে হয়, না হলে আল্লাহ নারাজ হয়। আল্লাহ নারাজ হলে এই পৃথিবীতে তো আর কেউ থাকবে না তার। তাই চুপটি করে বর নামক মানুষটার শাসন সে মেনে নেয়। রোদেলার এখন তার প্রিয় পুতুল হয়ে উঠেছে। বেশিরভাগ এই পুতুলের সঙ্গেই তার সময় কাটে। সে আর রোদেলা মিলে রোদেলা সব খেলনা নিয়ে খেলে। রোদেলাকে আদর করে দিলে রোদেলাও তাকে আদর করে দেয়। ওই বাড়ির মতো কেউ তাকে দিয়ে কাজ করিয়ে নেয় না, আর না তাকে বাসি খাবার খেতে দেয়।
আর কেউ মারেও না তাকে। এখানে আসার পর সব যেন তার স্বপ্নের মতো হচ্ছে। এখানে আসার পর সব যেন তার স্বপ্নের মতো হচ্ছে। সে আগে আল্লাহর কাছে নালিশ জানাতো, তাকে সবাই কেন মারে, তাকে কেউ কেন ভালোবাসে না। সে আল্লাহর কাছে চাইতো সবাই যেন তাকে একটু ভালোবাসে, তাকে না মারে। এখানে আসার পর তার সব চাওয়া কেমন করে পূর্ণ হয়ে গেছে। সূর্য আজ মধ্য গগনে তার অগ্নিময় আধিপত্য বিস্তার করে দাঁড়িয়ে আছে, যেন জ্বলন্ত ক্রোধে পৃথিবীকে শাস্তি দিচ্ছে। তার প্রখর কিরণ ধরণীর প্রতিটি কণায় কণায় আগুনের শলাকার মতো বিঁধে যাচ্ছে। ধূলিকণাগুলো সূর্যের তাপে ঝলসে উঠে ক্ষুদ্র অগ্নিকণার মতো ঝিকমিক করছে। পাখিরা আর উড়ে বেড়াচ্ছে না, তারা আশ্রয় নিয়েছে গভীর ছায়ার নিভৃত আঁধারে, যেন এই দহন থেকে নিজেদের অস্তিত্ব রক্ষা করতে চাইছে। বারান্দায় থাকা খাঁচায় রাখা টিয়া পাখির দিকে তাকিয়ে আছে তূর্ণা। কালকে রাতেই তূর্ণার বর এটাকে এনেছে। কি সুন্দর দেখতে এটা। রোদেলাকে গোসল করাতে নিয়ে গেছে জেবা শিকদার। সে এই ভর দুপুরে পাখিটাকে দেখতে ব্যস্ত। আরও কয়েক ধরনের পাখি এনেছে, তবে সেগুলোর থেকে টিয়া পাখির উপর নজর তার। তূর্ণা টিয়া পাখিটার দিকে তাকিয়ে বলে, এই 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 টুকটুকি, তুই এত সুন্দর কেন? জানিস তার মধ্যে আমারও একটা ভাঙা টিয়া আছে, কিন্তু ও তো তোর মতো ডাকে না, তোর মতো করে খাবারও খায় না। তুই কিন্তু আমার বন্ধু হবি। পাখিটা শব্দ করে উঠল। তূর্ণা লাফিয়ে উঠল খুশিতে। এর মানে পাখিটা তার বন্ধু হবে। তূর্ণা পাখিটার দিকে তাকিয়ে হাসি হাসি মুখ করে বলে, তাহলে আজ থেকে আমরা বন্ধু, কেমন? তুই, আমি, পুতুল সোনা আর রিনি, আমরা বন্ধু, কেমন? আর তোর নাম টুকটুকি। পাখিটা আবারও ডেকে উঠল। তূর্ণা খুশি মনে চেয়ে রইল। তার একলা জীবনের রঙিন ফানুসের মতো তার বর নামক মানুষটা এসে পাল্টে দিয়েছে। তার কতগুলো বন্ধু হয়েছে। এখানে কেউ তাকে পাগল বলে না, এখানে কেউ তাকে পাগল বলে অবহেলা করে না, বরং তার খেয়াল রাখে। তাই না চাইতেও বরের প্রতি তূর্ণার অন্তঃকরণে আলাদা এক জায়গা তৈরি হয়েছে। তূর্ণার কথার মাঝেই সেখানে জেবা শিকদার রোদেলাকে নিয়ে আসেন। তূর্ণার দিকে গম্ভীরভাবে তাকিয়ে বলেন, নিচে আয়, খাবার খাবে। জবা শিকদারকে দেখতে পেয়ে তূর্ণার হাসিটা বন্ধ হয়ে গেল। সারা বাড়িতে এই এক মানুষ যাকে সে জমের মতো ভয় পায়, যাকে দেখলেই তার বুকটা কেমন ধুকপুক করতে শুরু করে দেয়। তূর্ণা নীরবে জবা শিকদারের পিছনে পিছনে নেমে আসে। দুপুরের সময় বাড়ির পুরুষেরা তেমন থাকে না। রিনি কালকে আবারও হোস্টেলে ফিরে যাবে, তাই তার জন্য বাড়িতে শুকনো জাতীয় খাবার তৈরি করা হচ্ছে। রুমা শিকদার প্লেটে ভাত বাড়ছিলেন। তূর্ণাকে দেখে হাসি মুখে সেদিকে তাকায়। তূর্ণা রুমা শিকদারকে দেখে খুশি হয়ে যায়। এই একটা মানুষ যে কিনা প্রথম যেদিন এই বাড়িতে পা রেখেছে সেদিন থেকেই তার খেয়াল রাখে। মানুষটার কাছ থেকে কেমন মা মা গন্ধ আসে। মা মা গন্ধ কেমন হয় সেটা তূর্ণার জানা নেই, তবু কেন জানি এই কয়েকদিনের মাঝেই এই মানুষটাকে নিজের খুব আপন লাগে। জবা শিকদার রোদেলাকে খাবার খাওয়াচ্ছে। রোদেলা চুপচাপ ভদ্র বাচ্চার মতো খাচ্ছে আর এদিক ওদিক তাকাচ্ছে। রোদেলা হাত নাড়িয়ে তূর্ণাকে তার আঙুল দেখাচ্ছে। তূর্ণার চোরা চোখে সব কিছু দেখছে। জবা শিকদার থাকায় তেমন কিছু করার সাহস পাচ্ছে না। যদি আবারও মারে তাকে। রোদেলা খেতে খেতে আধো আধো স্বরে বলে, টুন্না টুন্না, দেখু দেখু। তূর্ণার দেখলে বাচ্চাটা তাকে তার আঙুল গুনে গুনে দেখাচ্ছে। তূর্ণা হাসি দিল একটা। তার খাওয়া প্রায় শেষের দিকে। রুমা শিকদার তূর্ণার কবুতরের মতো খাওয়া দেখে শাসিয়ে বলে, আর একটু ভাত নাও তূর্ণা, এইটুকু খেলে কি করে হবে? তূর্ণা ভয়ে ভয়ে একবার জবা শিকদারকে দেখে নিল, তারপর মিনমিনিয়ে বলে, বাড়িতে মা এতটুকু দেয় তো, তাই এতটুকু খেতে পারি। এখন থেকে যত ইচ্ছে খাবে, এটা এখন তোমারও বাড়ি, এখানে কেউ মানা করবে না, তোমার শাশুড়িও না। বলেই রুমা শিকদার জবার দিকে তাকিয়ে হাসে। জবা শিকদার কিছু বললেন না। তাকে যে তূর্ণা ভয় পায় সেটা সে নিজেও জানে, কিন্তু সবার মতো সে ভয়টা কাটানোর চেষ্টা করলো না, বরং নীরব থাকলেন। এত ভালোর মাঝে সে না হয় একটু খারাপ থাকলো, সমস্যা কই। গোধূলির লগ্নে সেজে উঠেছে গগন। পক্ষীরাজরা নীরের দিকে ছুটে চলেছে। সূর্যিখানা কমলার মতো হয়ে আছে। কিছু সময় পরই সেটা ডুবে যাবে তিমির অতলে।
বসার ঘর থেকে হৈ হুল্লোড়ের শব্দ ভেসে আসছে। তূর্ণা রুম থেকেই নিচ থেকে ভেসে আসা শব্দ শুনতে পেল। রুমে এখন শুধুই সেই রয়েছে, রোদেলা তার দাদির কাছে। কিছু সময় আগেই নিয়ে গেছে খাওয়ানোর জন্য। তূর্ণা বারান্দায় বসে টুকটুকির সঙ্গে কথা বলছিল। তার মাঝেই হৈ হুল্লোড়ের শব্দ ভেসে আসে। নিচে সবাই হয়তো আনন্দ করছে। রিনির শব্দে সহ সকলেরই কণ্ঠস্বর শোনা যাচ্ছে। সঙ্গে নতুন দুটি অচেনা স্বরও কর্ণকুহরে এসেছে তূর্ণার। তূর্ণার মনটা কেমন আকুবাকু করলো নিচে যাওয়ার জন্য। ইচ্ছে করলো সেও নিচে গিয়ে দেখবে আসলে হচ্ছে কি। তূর্ণা আর নিচের অবাধ্য মনটাকে সামলে রাখতে পারল না। পা টিপে টিপে নেমে এলো সিঁড়ির কাছে। সিঁড়ির কাছে আসতেই ড্রয়িং রুমে দুটো ছেলেকে দেখতে পেল। দুইজনের পরনেই ফর্মাল ড্রেস, দেখতেও বেশ। তূর্ণা চিনল না এদের। কারা এরা? মনে প্রশ্ন জাগলো। এখানে আসার পর এদের তো দেখেনি সে। সবার সঙ্গেই দেখা হয়েছে এরা ব্যতীত। রিনি খুশিতে গদগদ হয়ে জিজ্ঞেস করে, রোহন ভাই, কি কি এনেছো আমার জন্য? আমি কি তোমাকে বলেছিলাম যেগুলো আনতে সেগুলো এনেছো তো? রিনির কথা শুনে রোহান নামক ছেলেটা রিনির দিকে ভ্রু নাচিয়ে তাকালো। তারপর মাথায় গাঁটটা মেরে বলে, তুই কে রে যে তোর জন্য আনবো? চাচি এই ফৈনিকে কোথা থেকে আনছো? শিকদার বাড়ির 3 গিন্নি হাসলো ভাই বোনেদের এমন খুনসুটি দেখে। রিনি রাগে কিল বসিয়ে দিল রোহানের পিঠে। রোহানের কথা শুনে পাশে থাকা শ্রাবণ হেসে উঠল। তার হাসি দেখে রিনি আরও জ্বলে উঠল। রিনি রাগে রিনরিন হয়ে বলল, আম্মু, এদের বাড়ি থেকে বের করে দাও তো, শয়তানগুলো আমার কিছুই আনেনি। রিনির কথা শুনে শ্রাবণ বলে, এই শাকচুন্নি চুপ করতো। রোজ সোনা চাচুর কাছে আসো তো দেখি, কতদিন আদর করে না চাচু। বলেই রোদেলাকে কোলে তুলে নিয়ে আদর করতে থাকে। রোদেলা আহ্লাদি হয়ে উঠল। এর মাঝেই রোহান বলে ওঠে, আরে আমাদের ভাবি নাকি? এদিকে আসুন ভাবি। রোহানের কথা শুনে তূর্ণা চমকে উঠল। এইভাবে সবার নজরে এসে যাবে সে ভাবেনি। রিনি দৌড়ে গিয়ে তূর্ণাকে নিজের সঙ্গে নিয়ে আসে। তূর্ণা আতঙ্কিত ভাবে তাকালো সামনে। রোহান হাসি মুখে বড় করে সালাম দিয়ে বলে ওঠে, আমি রোহান, আপনার দুই মাত্র দেবরের একজন। রোহানের কথা শুনে রিনি মুখ বাঁকিয়ে বলে, দেবর না ছাই, ও হলো একটা বাদর ভাবি। রোহান আবারও রিনির মাথায় গাঁটটা মারে। এই তুই চুপ থাক, বেশি কথা বলিস না। তা ভাবি, আমরা দুইজন ভাইয়ের বিয়েতে থাকতে পারিনি, তাই হয়তো আমাদের দেখেনি। যাই হোক, আপনার সঙ্গে পরে আরো ভালো করে আলাপ করব, কেমন? তূর্ণা শুধু মাথা নাড়ালো। শ্রাবণ রোদেলাকে কোলে নিয়ে এগিয়ে এসে তূর্ণাকে সালাম দিল। তূর্ণা শুধুই চুপ থাকলো। শ্রাবণ আর রোহান হলো শিকদার বাড়ির মেজ ছেলে রহিম শিকদারের 2 ছেলে। রাশেদুল শিকদারের 1 ছেলে আর 1 মেয়ে। রশিদ শিকদারের কোনো সন্তান নাই। তাদের পরিবারটা যৌথ পরিবার। 3 ভাই একসাথেই থাকে। এতে করে সম্পর্কগুলো আরও মজবুত, আরও ভালো হয়। দুজনই কয়েক মাসের জন্য কিছু কাজে লন্ডনে ছিল। বিয়ের আগেই এসে পড়তো, কিন্তু ফ্লাইটের সমস্যা হওয়ার কারণে সময় মতো তারা আসতে পারেনি। রোমানা শিকদার ছেলেদের তাড়া দিয়ে বলেন, উপরে যা, ফ্রেশ হয়ে আয়, খাবার খেয়ে তারপর সব কয়টা মিলে গল্প করিস। রোহান আর শ্রাবণ নিজেদের রুমে পা বাড়ালো। শ্রাবণের সাথেই রোদেলাও গেল। চাচ্চুদের সাথে চাচ্চুদের সাথে তার গলায় গলায় ভাব। অনেক দিন পর চাচ্চুদের পেয়ে এত তাড়াতাড়ি কাছছাড়া করবে না। রিনি তূর্ণাকে নিয়ে নিজের রুমে গেল। আবারও যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ল। আজকের নিশীথে আকাশ যেন তার সমস্ত অন্ধকার জমাট বেঁধে ছুড়ে দিয়েছে পৃথিবীর বুকে। মেঘেরা উন্মত্ত বিদ্যুৎ তাদের ক্রুদ্ধ শিরা ক্ষণে ক্ষণে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে রাতের স্তব্ধতা। বাহিরে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির ধারাগুলো আর স্রেফ জল নয়, ওগুলো যেন বহু যুগের দহন, বহু দিনের দমিয়ে রাখা কান্না। রৌদ্রিকের পদচারণা ভারীভাবে ফেলে নিজের রুমের দিকে এগুচ্ছে। বাহিরের ঝড় যেন তার ভেতরে অস্থিরতায় প্রতিচ্ছবি হয়ে উঠছে। দীর্ঘ সময় পর সে ফিরেছে ক্লান্ত, অনাগ্রহী আর এক রাশ অদৃশ্য বিরক্তি নিয়ে। দরজার সামনে আসতেই রৌদ্রিক দাঁড়িয়ে পড়ল হঠাৎ। রুমের ভেতর থেকে ভেসে আসছে অদ্ভুত দুটি হাসির শব্দ। হাসি? না, সাধারণ কোনো হাসি নয়। এটাতে ছিল খণ্ডিত নিরুদ্বেগ শিশুসুলভ এক নির্মল উচ্ছ্বাস, যার মধ্যে ছিল না কোনো সামাজিক বাঁধন, না কোনো লুকানো অর্থ। রৌদ্রিক থমকে দাঁড়ালো দরজার সামনে। তার কপালের ভাঁজগুলো একটু গভীর হলো।
এই হাসি অচেনা, অপ্রত্যাশিত শব্দ তার অভ্যস্ত নির্জনতায় এক অদ্ভুত কম্পন তুলছে। তার অন্তঃকরণের ভেতর কোথাও যেন খুব সূক্ষ্ম এক সাড়া জেগে উঠল। কিন্তু সেটার নাম কি? বিরক্তি, বিস্ময়, নাকি অন্য কিছু? সে জানে না, আর সে জানার চেষ্টাও করল না। ধীর পায়ে সে এগিয়ে এলো রুমের দিকে। দৃশ্যটাতে স্থির হয়ে গেল তার দৃষ্টি। তূর্ণা মেঝেতে বসে আছে, আর তার পাশেই ছোট্ট রোদেলাও হাসছে। আর তার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে কিছু রঙিন কাগজ। সে নিজের মনে হাসছে, ঠিক যেমন একটা ছোট্ট শিশু অকারণে আনন্দে মেতে ওঠে। তার এলোমেলো চুল মুখের ওপর এসে পড়েছে, তবুও তাকে বিরক্ত দেখালো না। তার চোখে জুড়ল এক অদ্ভুত নিষ্পাপ শূন্যতা, যেখানে পৃথিবীর জটিলতা পৌঁছতে পারেনি এখনো। তার জান বাচ্চাটাও আনন্দ করছে, না চাইতেও অন্তঃকরণে এক শীতল হাওয়া বয়ে গেল। রৌদ্রিক সামনে থাকা তূর্ণার দিকে শান্ত চোখে তাকালো। এই মেয়েটা তার স্ত্রী, শুধুই স্ত্রী। একটি সম্পর্কের শুষ্ক সংজ্ঞা, এর বেশি কিছু নয়। তবু কত কিছু ঘিরে রয়েছে এই শব্দের মাঝে। তূর্ণার হাসির শব্দটা আবার ভেসে এলো, আর অদ্ভুতভাবে সেটা তার বুকের ভেতর প্রতিধ্বনি হলো। একটা অচেনা অনুভূতি ধীরে ধীরে গাঢ় হতে লাগলো, যার নাম সে কোনো অভিধানেই খুঁজে পেল না। রৌদ্রিক ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে গেল। দুইজন তার উপস্থিতি টের পেয়ে তূর্ণা মাথা তুলে তাকালো। তার চোখে ভয় নেই, সংকোচ নেই, শুধু আছে এক সরল উচ্ছ্বাস। তূর্ণা রৌদ্রিকের দিকে তাকিয়ে হাসি মুখে বলে, তুমি এসেছো বর? কণ্ঠে এমন এক নির্ভার উচ্ছ্বাস, যেন রৌদ্রিকের এই আগমনটাই তাই পৃথিবীর সবচেয়ে বড় প্রাপ্তি। রৌদ্রিক কিছুক্ষণ চুপ করে রইল। তার অভ্যস্ত কঠোর শব্দগুলো যেন গলায় আটকে গেল। মেয়ের পানে চাইল। মেয়েটা পাপা পাপা বলে হাত বাড়িয়েছে কোলে ওঠার জন্য। রৌদ্রিক দেরি না করে মেয়েকে কোলে তুলে নিল। সারা দিন পর নিজের অস্তিত্বকে দেখতে পেয়েছে, আলাদা একটা প্রশান্তি ছেয়ে গেল। তূর্ণার দিকে তাকিয়ে ভারী কণ্ঠে বলল, এসব কি করছো? তূর্ণা হেসে উঠল আবার। রং বানাচ্ছি, তুমি দেখবে বর? সে হাত বাড়িয়ে কিছু কাগজ এগিয়ে দিল আগোছালো, অর্থহীন আঁকিবুকি, কিন্তু তার চোখে সেটাই যেন তার সম্পূর্ণ জগৎ। রৌদ্রিক তাকিয়ে রইল। রোদেলাও বাবাকে দেখাচ্ছে আর বলছে তারা কি কি করেছে। রৌদ্রিক শান্তভাবে সবটা দেখল। তূর্ণা আর একটা কাগজ তুলে নিয়ে উচ্ছ্বাসের সঙ্গে বলে ওঠে, এই দেখো বর, এখানে তুমি, আমি পুঠুসানা, টুকটুকি আর রিনি আছি। তোমরা সবাই খুব ভালো, আমরা সবাই একসাথে এখানে। রৌদ্রিক তূর্ণার হাসি মাখা মুখশ্রীটা দেখল। মেয়েটাকে এক দলা স্নিগ্ধতা এসে ঘিরে ধরেছে। চুলগুলো আলতো করে উড়ছে মৃদু বাতাসের তালে। চুলগুলো বেশি বড় না হলেও কোমর অব্দি ছুঁই ছুঁই। রেশমের মতো মোলায়েম কেশরাশি থেকে অদ্ভুত এক সুগন্ধি ভেসে আসছে বাতাসের তালে। রৌদ্রিক দৃষ্টি সরিয়ে নিল। মেয়েকে বিছানায় বসিয়ে দিয়ে বলে, এখন ঘুমানোর সময়, এসব আবার কালকে করো। রাতে খাবার খেয়েছো? তূর্ণা ভদ্র মেয়ের মতো সবটা মেনে নিয়ে কাগজ ওঠাতে ওঠাতে বলে, খেয়েছি তো। শ্রাবণ ভাইয়া ত্রিভুজের মতো কি জানি এনেছিল। ওইটা প্রথমে গোল ছিল জানো বর, তারপর কেমন করে ত্রিভুজ হয়ে গেল। খেতে অনেক মজা ছিল, আমি প্রথমবার খেলাম, এত মজা ছিল। রৌদ্রিক বুঝল ওইটা পিৎজা ছিল। শ্রাবণরা এসেছে বিকেলেই জানতে পেরেছে। রাত হওয়ায় আর দেখা করতে গেল না, একেবারে সকালে দেখা করে হসপিটালে যাবে। রৌদ্রিক তূর্ণার দিকে তাকিয়ে বলে, ওটার নাম পিৎজা, তোমার ভালো লেগেছে? তূর্ণা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তারপর আবারও বলে, আচ্ছা বর, ওটা এমন দেখতে হয়ে গেল কেন কাটার পর? রৌদ্রিক কি বলবে বুঝল না। তারপর বলে, গোল থেকে আড়াআড়ি করে কাটার কারণে ত্রিভুজাকৃতির হয়ে যায়। ও আচ্ছা, তাই বলো। তুমি কি খাবার খেয়েছো বর? রৌদ্রিক শান্ত গম্ভীর কণ্ঠে বলে। না। বলেই আলমারি থেকে জামা বের করে ফ্রেশ হওয়ার জন্য চলে যায়। তূর্ণা আবারও ব্যস্ত হয়ে পড়ে রোদেলার সঙ্গে খেলায়। সূর্য উদীরিত হয়েছে নতুন রূপে। তার তেজস্বী রশ্মিতে গোটা ধরণী ঝলমল করে উঠছে। নীলিমা জুড়ে মেঘের ঝাঁক উড়ে উড়ে দূরে কোথাও পাড়ি দিতে ব্যস্ত।
রোজকার নিয়ম মেনে পক্ষীরাজরা ডানা মেলে আপন নীড় থেকে বের হয়ে খোলা নীলিমায় নিজেদের মুক্তির উপসংহার জানান দিচ্ছে। রৌদ্রিক পাখিদের খাবার দিচ্ছে। রাতে বৃষ্টি হওয়ার কারণে সারা বারান্দা ভিজে একাকার। তবে বারান্দাটা বেশ বড় হওয়ায় পাখিদের বাসায় পানি এসে পৌঁছাতে পারেনি। এইগুলো সব রোদেলার জন্য এনেছে। মেয়েটা পাখি দেখে তাকে আবদারে জানিয়েছিল তারও এমন পাখি চাই। আর রৌদ্রিক নিজের মেয়ের কোনো ইচ্ছেই অপূর্ণ রাখে না। যেটা তার সাধ্যের মধ্যে এনে দেওয়ার মতো থাকে সেটা এনে দেয়। আজ শুক্রবার হওয়ায় অফ ডে নিয়েছে। এই দিনটা সে তার মেয়ের জন্য রাখে। কাজের কারণে সবসময় থাকতে পারে না রোদেলার সঙ্গে, তাই একটা দিন শুধু তার আর তার মেয়ের হয়। সকাল 6:20 নামাজের পর আর ঘুমানো হয়নি। তাছাড়াও তুর্না আসার পর থেকে সে সোফায় ঘুমোচ্ছে, আর সে নিজের বিছানায় ছাড়া ঘুমোতেও পারে না, যার কারণে ব্যাক পেন হয়েছে। তারপরও নিজের জীবনের এই পরিবর্তনটা মেনে নিয়েছে। মানুষকে তার পরিস্থিতি অনুযায়ী সব কিছু পরিবর্তন করতে হয়, আর তুর্নাও তার পরিবর্তনের একটা অংশ। রৌদ্রিক রুমে ঢুকতেই দেখতে পায় তুর্না উঠে বসে আছে। তার অক্ষিপুট ঘুমের তাড়নায় ঠিকমতো খুলে রাখতে পারছে না, তারপরও ঘুমটাকে কাটানোর চেষ্টা করছে। রৌদ্রিক সোফায় এসে বসলো। তুর্না সেদিকে ঘুম ঘুম চোখে তাকালো। রোদেলা এখনো ঘুমিয়ে রয়েছে। তুর্না বিছানা থেকে উঠে দাঁড়ালো। লম্বা কেশ রাশিগুলো এলোমেলো হয়ে আছে। ঘুমের কারণে মুখটা হালকা ফুলে আছে। লম্বা কেশ রাশিগুলো এলোমেলো হয়ে আছে। ঘুমের কারণে মুখটা হালকা ফুলে আছে। মসৃণ ত্বকে তৈলাক্ত ভাব জন্মেছে। রৌদ্রিক সেদিক থেকে চোখ সরিয়ে নিল। তুর্না রৌদ্রিকের সামনে দাঁড়িয়ে ঘুম চালানো কণ্ঠে বলে, আপনি কোথায় ছিলেন বর? রৌদ্রিক তুর্নার দিকে না তাকিয়েই শান্ত স্বরে উত্তর দেয়, বারান্দায় পাখিদের খাবার দিচ্ছিলাম। তুর্না ভালো করে দেখলো রৌদ্রিককে কিছু সময় নিয়ে। কিছু সময় পর রৌদ্রিকের দিকে তাকিয়ে প্রশান্তি মাখা কণ্ঠে বলে, আপনি খুব ভালো বর। আপনি আমার জীবনে আসার পর সব কষ্ট কেমন করে পালিয়ে যাচ্ছে। আপনি আরও আগে কেন আসছেন না আমার কাছে বর? আমায় কেউ কোনোদিনও এতটা আদর করেনি। আপনি আসার পর সব কেমন স্বপ্নের মতো হয়ে যাচ্ছে। তুর্নার কথা শুনে রৌদ্রিক তুর্নার দিকে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করলো। তারপর ভ্রু নাচিয়ে গম্ভীর কণ্ঠস্বরে বলে, আমি আর ভালো জানো আমি কি করি? তুর্না হাসি হাসি মুখ করে বলে, হুম, আপনি অনেক ভালো, অনেক ভালো। আমার দেখা সবচেয়ে ভালো বর আপনি। আর আপনি কি করেন গো বর? রৌদ্রিক তুর্নাকে কি মনে করে জানি তার ভয় দেখাতে ইচ্ছে করলো, তাই সে আগের থেকেও বেশি গম্ভীর মুখ করে রাশ ভারী কণ্ঠে বলে, আমি মানুষ কাটি, সার্জারি করি, তোমাকে কেটে ফেলবো এইভাবে। তুর্না রৌদ্রিকের কথা বিশ্বাস করলো না, তাই সে আগের থেকেও জোর দিয়ে বলে, না না, আপনি এমনটা করতেই পারেন না। আপনি কত ভালো। আমাকে কেটে আপনারই বা কি লাভ হবে? রৌদ্রিক তুর্নার দিকে ভ্রুযুগল কুঁচকিয়ে তাকিয়ে বলে, এত কনফিডেন্স আমার উপর? যদি কেটে ফেলে তখন কি হবে? তুর্না রৌদ্রিকের কথা শুনে মলিন হেসে বলে, কি আর হবে? আমিও মরে যাব আমার মায়ের মতো। তারপর মায়ের মতো তারা হয়ে আপনাকে আর পুতুলকে রোজ রাতের বেলা দেখতে আসবো। রৌদ্রিক শান্ত দৃষ্টিতে তুর্নার দিকে চেয়ে রইল। মেয়েটার জীবনটা এতটাও সহজ ছিল না তার আসার আগে। রৌদ্রিক দীর্ঘশ্বাস ফেলে তুর্নার দিকে শান্ত চোখে তাকিয়ে বলে, ঘুরতে যাবে? রৌদ্রিকের কথা শুনে তুর্না বিস্মিত নয়নে রৌদ্রিকের দিকে চেয়ে রইল খানিকক্ষণ সময় নিয়ে। এর আগে কেউ তাকে ঘোরা তো দূরে থাক, জিজ্ঞেস অব্দি করেনি। রূপা আর নয়ন মাঝে মাঝেই বাহিরে ঘুরতে যেত, এমনকি লুকমান হোসেন আর সেলিমা খাতুনও সঙ্গে যেত, কিন্তু তাকে কোনো দিন নিয়ে যায়নি। বাড়িতে তাকে যে একটু ভালোবাসতো সে হলো তার দাদি, কিন্তু দাদিও 2 বছর হলো পরপারে পাড়ি জমিয়েছে। তারপর থেকে আর একটু ভালোবাসার মানুষও ওই বাড়িতে ছিল না। ওই বাড়িতে বলতে গেলে আপন বলতে তার দাদিই ছিল। তুর্না অবাক হয়েই রৌদ্রিককে জিজ্ঞেস করে, সত্যি নিয়ে যাবো আমাকে তোমার সাথে? নিয়ে যাব। তুর্না যেন আকাশের চাঁদ স্বয়ং এই জমিনের মধ্যে পেয়ে গেল। উচ্ছ্বসিত মনে লাফিয়ে উঠল। বাচ্চাদের মতোই আনন্দ শব্দ করে উঠছে। রৌদ্রিক তাকিয়ে রইল সেদিকে। সামান্য ঘুরতে নিয়ে যাওয়াতেই এত কেউ খুশি হতে পারে? সেটা হয়তো তুর্না নামক মেয়েটাকে না দেখলে বুঝতো না। তুর্নার শব্দ শুনে রোদেলার ঘুম ভেঙে গেছে।
সেও ঘুম ঝরানো চোখে আনন্দে নাচতে থাকা তূর্ণাকে অবাক হয়ে দেখছে। রদ্রিক মেয়ের কাছে গিয়ে মেয়েকে কোলে তুলে স্নেহের পরশ এঁকে দেয়। রোদেলাও বাবার গালে ছোট ছোট হামি দিয়ে ঘুম জড়ানো কণ্ঠে বলে, টুনা কি কলে, টুনা কি কলে পাপা? রদ্রিকেরও রদ্রিকেরও জানা এর উত্তর কি দেবে, তাই মাথা নাড়িয়ে সে জানালো সে নিজেও জানে না। রোদেলা এবার তূর্ণার দিকে তাকিয়ে বলে, টুনা তো টনি কি কল? রোদেলার কথা শুনে তূর্ণা থেমে যায়। উচ্ছ্বসিত মনে রোদেলার কাছে এগিয়ে এসে বলে, আজকে তিনা ঘুরতে যাবে, জানো পুতুল? সোনা বর আমাকে ঘুরতে নিয়ে যাবে। তুমিও কি যাবে আমার সাথে? আমরা কিন্তু অনেক মজা করব। বাইরে যাওয়ার কথা শুনে রোদেলাও খুশি হয়ে যায়। শব্দ করে ইয়ে বলে উঠে সে। রদ্রিক নীরব চোখে দেখল তূর্ণা আর রোদেলার কাণ্ড। দুটোই সম্পূর্ণ বাচ্চা। একজন বড় হয়েও বাচ্চা রয়ে গেছে, অন্যজন তার ছোট্ট আম্মাজান। রোদেলা রদ্রিকের দিকে তাকিয়ে বলে, আজকে অনেক মজা করব পাপা। আচ্ছা, করিও। এখন দুজন ফ্রেশ হতে চলো। দুষ্টুমি করলে চলবে না কিন্তু। তূর্ণা আর রোদেলা ভদ্র বাচ্চার মতো মেনে নিল সবটা। সময়ের সঙ্গে আকাশের মধ্যে কখনো স্থির হয়ে থাকা জ্যোতির্ময় অগ্নিগোলকটি যেন ক্রুদ্ধ রাজাধিরাজ, যার তীক্ষ্ণ রশ্মির শলাকা প্রতিটি কণায় কণায় প্রবেশ করে দগ্ধতার অদৃশ্য দাগ এঁকে দিচ্ছে। পিচ ঢালা সড়কগুলো তপ্ত ধাতুর ন্যায় দগ্ধমান। তাদের বুকে জমে থাকা উত্তাপ কাঁপিয়ে তুলেছে দূর দিগন্তের দৃশ্যপট। ব্যস্ত পায়ে একটা সাবলেট বাসায় ঢুকলো রূপা। গরমে ফর্সা মুখশ্রীতে ঘামের রাজত্ব বসেছে। চোখ মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। হাতে থাকা ফোন বের করে সৈকত নামক নাম্বারে কল লাগালো। কিছু সময় অতিবাহিত হতেই অপর পাশ থেকে ফোনটা তুলতেই রূপা রাগ মিশ্রিত স্বরে বলে, সৈকত, এভাবে আর কতদিন? তোমার জন্য আমি বিয়ে থেকে পালিয়ে এসেছি, অথচ তুমি আমাকে এখনো অবধি বিয়ে করোনি। তুমি আর তোমার পরিবারের মতিগতি আমি বুঝতে পারছি না কিন্তু। রূপার কথা শুনে ফোনের অপর পাশে থাকা সৈকত বিরক্তি নিয়ে বলে, আর কয়েকটা দিন অপেক্ষা করো রূপা। তোমার এইভাবে পালিয়ে আসাটা বাবা মার পছন্দ হয়নি। তারা রাজি ছিল। হুট করে এমনটা হয়, তারা এখন মানছে না। আমাকে কয়েকটা দিন সময় দাও। রূপা ধৈর্য হারা হয়ে গেল। এমনি গরম, তার উপর রাগ, সব মিলিয়ে ফর্সা মুখশ্রীটা আরও লালচে হয়ে উঠল। রূপা কর্কশ গলায় বলে, পালিয়ে গিয়ে আমি এসেছি সৈকত। তুমি আমাকে পালিয়ে এনেছো। তোমাকে বারবার বলেছিলাম আমার বাবার কাছে প্রস্তাব নিয়ে পাঠাও তোমার বাবা মাকে, কিন্তু তুমি আমার একটা কথাও শুনোনি। আর এখন বলছো পালিয়েছি বলে মানছে না। তাহলে তোমাকে কেন মেনে নিল? তোমার হাত ধরেই তো পালিয়েছি আমি, তাই না? দেখো, তুমি আর আমি এক হলাম কি করে? শত হোক, আমি বাবা মার একটা মাত্র ছেলে। আমাকে মেনে না নিয়ে উপায় আছে? আর জান, আমি বলেছি তো তোমাকে বিয়ে করব। তাহলে আর একটু ধৈর্য ধরো। বউ তো তুমি হবে আমার, তাই না? শান্ত নরম স্বরে বলে। সৈকতের কথা শুনে রূপা গম্ভীর কণ্ঠে বলে, আমিও আমার বাবার বড় মেয়ে। বাবা মাকে কষ্ট দিয়ে তোমার হাত ধরে এসেছি। এর জন্য আমার বাবাকেও কম অপমানিত হতে হয়নি সৈকত। তাছাড়াও আমাকেই তোমার বিয়ে করতে হবে। ভুলে যেও না, তোমার জন্য আমার পরিবার অপমানিত হয়েছে পুরো সমাজে। যদি ভেবে থাকো আমাকে ঠকাবে, তাহলে মনে রেখো তোমাকে আমি রাস্তায় নামিয়ে ছাড়বো। শেষের কথাটুকু শক্ত গলায় বলল রূপা। সৈকত হকচকিয়ে বলে, তুমি বেশি ভাবছো রূপা। মাথা ঠান্ডা করো। এমন কিছুই না। এখন রাখি, একটা কাজে এসেছি। পরে তোমাকে ফোন করছি। বলেই ফোনটা কেটে দেয় সৈকত। রূপা রুমের ফ্যানটা অন করে দেয়। গরমে মাথা ঘুরছে। তারা মধ্যবিত্ত হলেও লুকমান হোসেন কোনো দিন তাকে কষ্ট বুঝতে দেননি। প্রথম সন্তান হওয়ায় সবচেয়ে আদরও সেই পেয়েছে। হ্যাঁ, সে লুকমান হোসেনের দ্বিতীয় ঘরের সন্তান। তারপরও তার দ্বারাই বাবা হওয়ার ইচ্ছেটা পূর্ণ হয়েছে লুকমান হোসেনের। পূর্ণার মায়ের সঙ্গে সংসার জীবন লুকমান হোসেনের প্রায় 7 বছর সমান। তূর্ণার মা জুঁই আক্তার এত বছরেও একটা সন্তানের মুখ দেখাতে পারেনি লুকমান হোসেনকে, যার জন্য তাদের সংসারে সব সময় অশান্তি লেগেই থাকতো।
জুঁই আক্তার স্বভাবগতই নরম ধাঁচের ছিলেন, তাই মুখ ফুটে কোনো দিন কিছুই বলতে পারত না। সংসারের অশান্তির কারণে লুকমান হোসেন আর জুঁই আক্তারের মাঝে বেশ দূরত্ব ছিল। সেই থেকেই সেলিমা খাতুনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। তারপর বিয়ে বছর ঘুরতেই সেলিমার কোল আলো করে রূপা আসে। তখন লুকমান হোসেনের দ্বিতীয় বিয়ের কথা বাড়িতে কেউই জানে না। হুট করে একদিন বাচ্চা সহ সেলিমা খাতুনকে নিয়ে বাড়িতে উপস্থিত হন লুকমান হোসেন। সেদিনটা জুঁই আক্তারের জন্য অমাবস্যার রাত্রি ছিল। শুধু সেই দিনটাই নয়, তারপর থেকে প্রতিটা দিনই ছিল জুঁই আক্তারের কাছে জাহান্নাম। ভালোবাসার মানুষটার থেকে এত বড় ধোঁকা আশা করেনি সে। সবচেয়ে বড় কথা, তার কয়েক সপ্তাহ পেরোতেই 7 বছরের প্রতীক্ষার প্রহর শেষ করে জুঁই আক্তার সন্তান সম্ভবা হন। কিন্তু সেই ভালোবাসাটা তিনি পান না, যেটা তার প্রাপ্য ছিল। মানসিকতা আর শারীরিক দুইভাবেই জুঁই আক্তার সেলিমা খাতুনের কাছ থেকে অত্যাচারিত হতে থাকেন। লুকমান হোসেন সেসব দেখেও না দেখার ভান করতেন। তারপর তূর্ণার জন্ম হয়। জন্ম দেওয়ার পরই জুঁই আক্তার মুক্তি পান এইসব অত্যাচার থেকে। সন্তান আর মা দুইজনেরই বাঁচার সম্ভাবনা একদমই ছিল না। তাছাড়াও তূর্ণা একটা প্রিম্যাচিওর বাচ্চা, সময়ের আগেই তার আগমন ঘটেছে। তারপর লুকমান হোসেন দ্বিতীয়বার বাবা ঠিকই হলেন, তবে তার মধ্যে সেই সন্তানকে পাওয়ার আনন্দ ছিল না। তূর্ণাকে দেখেও দেখতেন না তিনি সেভাবে। দাদির কাছেই তূর্ণার বড় হওয়া। দাদি যা একটু তাকে ভালোবাসতো ওই বাড়ির মাঝে। রূপা প্রথম সন্তান হওয়ায় লুকমান হোসেন রূপার কোনো প্রকার কষ্ট যাতে না হয় সেটাই ভাবেন তিনি। আর রূপা তাদের পেটে লাথি মেরে পালিয়ে এসেছে। সে নিজেও বিয়েতে রাজি ছিল, রাজি হবে নাই বা কেন? এত বড় বাড়ি, তার উপর বেশ বড়লোক পরিবার তারা, তাই রাজি হয়ে গেছিল। রৌদ্রিককে না সামনাসামনি দেখে আর না ছবিতে দেখে। শুধু এটাই জানতো লোকটার এর আগে একটা বিয়ে হয়েছিল আর একটা বাচ্চা আছে। ভেবেছিল বিয়ে হলে তার সাথে থাকতে থাকতে বাচ্চার বিষয়টা কেটে যাবে। সৈকতের সঙ্গে তার সম্পর্ক 2 বছরের। সৈকত যে আহামরি বড়লোক বাড়ির ছেলে তেমনটা নয়, আবার মধ্যবিত্ত বললেও চলে না। বিয়ে ঠিক হওয়ার কয়েকদিন আগেই সৈকতের সঙ্গে বিয়ে নিয়েই ঝামেলা হয়েছিল তার আর সৈকতের। রাগের বশেই বিয়েতে রাজি হয়েছিল, কিন্তু বিয়ের দিন যখন সৈকত তার নিকট এলো তখন আর ফিরিয়ে দিতে পারেনি রূপা। সৈকতের হাত ধরে পালিয়ে এসেছিল। রূপা ভেবেছিল সেই দিনই তাদের বিয়ে সম্পূর্ণ হবে, কিন্তু তার ধারণা ভুল প্রমাণ করে সৈকত তার থেকে সময় চায় কয়েকদিন, আর এই ছোট্ট বাসায় তাকে রেখেছে। এই সব ভাবতে ভাবতে রূপার মাথা গরম হয়ে যাচ্ছে। বাড়ির কোনো খবরই জানে না সে এখন। তার পালিয়ে আসার পর কি হয়েছে সেটাও জানা নেই তার। দিগন্তের বুকে ক্লান্ত সূর্যের রক্তিম অবসান ঘণ্টা ধ্বনিত হচ্ছে। দিবসের দীপ্তিময় অহংকার ক্রমে নিঃশ্বসিত হয়ে এক বিষণ্ণ স্বর্ণাভ আবরণে আচ্ছন্ন করছে সমগ্র ধরণীকে। বৃক্ষ শাখার অবসন্ন পত্ররাজি ধীর দোলায় যেন দিনের সমস্ত কোলাহলকে বিদায় জানাচ্ছে। আর দূরাগত পাখিদের প্রত্যাবর্তনের সুরে ভেসে উঠছে নিবিড় আপন আশ্রয়ে ফেরার আকুতি। পার্কের এক প্রান্তবর্তী নির্জনের কোণে স্থাপিত বেঞ্চের উপর নিঃশব্দে বসে রয়েছে রৌদ্রিক। তার থেকে কিছুটা ব্যবধান রেখে রিনি, রোদেলা ও তূর্ণা নিজেদের আনন্দলোকে মগ্ন। দুপুরে খাবার খাওয়ার পরই তারা এখানে এসেছে, আর এখন দিনটা ধীরে ধীরে অবতীর্ণ হয়েছে গোধূলির কোমল ছায়ায়। শিশুদের জন্য নির্ধারিত প্রতিটি রাইডে একাধিকবার 3 জনই উঠেছে, তবুও ক্লান্তির লেশমাত্র নেই তাদের মাঝে। তূর্ণা, এই কিশোরী সত্তাটি যেন আজ এক অদ্ভুত উল্লাসে উজ্জ্বল, যা তার প্রফুল্ল হাস্যোজ্জ্বল মুখাবয়বের দিকে দৃষ্টি নিবদ্ধ করলেই স্পষ্ট বোঝা যায়। পার্কে আসার পর থেকেই তূর্ণা বিস্ময়াভিভূত দৃষ্টিতে চারপাশ অবলোকন করছিল, কিন্তু কোনো প্রকার আবদার বা চঞ্চল বায়না প্রকাশ করেনি একেবারের জন্যেও। অথচ এ ধরনের কোমল প্রাণেরা সাধারণত আবেগপ্রবণতা ও শিশুসুলভ দাবিতে পরিপূর্ণ থাকে, কিন্তু তূর্ণার ক্ষেত্রে তার ব্যতিক্রম। সম্ভবত অতীতে তাকে এমন স্বতঃস্ফূর্ততা প্রকাশের সুযোগ কখনোই প্রদান করা হয়নি, তাই মেয়েটা নিজের শিশুসুলভ দাবিগুলো কোনো দিনই ফুটিয়ে তুলতে সক্ষম হয়নি।
এক অদৃশ্য আতঙ্কের আবরণে আবদ্ধ থেকে তার চঞ্চল সত্তা যেন ক্রমে নিস্তেজ হয়ে পড়েছিল, যার ফলে তার স্বাভাবিক প্রাণোচ্ছলতার কোনো বহিঃপ্রকাশ দৃশ্যমান নয়। ছোট্ট রোদেলার গরমে ফর্সা মুখশ্রী লাল হয়ে গেছে। রদ্রিক বসা থেকে উঠে তাদের দিকে এগিয়ে গিয়ে গম্ভীর কণ্ঠে আদেশ দিয়ে বলে, হয়েছে, এখন বাড়ি ফিরতে হবে। এত গরমে এত লাফালাফি না করলে কি নয়? রদ্রিকের কথা শুনে রিনি বিরক্তি নিয়ে বলে, তুমি চুপ করো তো ভাইয়া, তোমার মতো রোবট হয়ে বসে থাকলে এই জীবন চলবে না। এখন বাড়ি চলো, সত্যি ক্লান্ত লাগছে। না, আর একটু লাফাও দরকার হলে। কম লাফালাফি হয়ে গেল না তোদের? বলেই রোদেলাকে কোলে নিয়ে মামপটে থাকা ঢাকনা খুলে পানি খাইয়ে দিতে থাকে। রৌদ্রিক তুর্নার ঘর্মান্ত মুখের দিকে তাকালো। তিনজনেরই একই অবস্থা। রৌদ্রিক সবাইকে নিয়ে বের হয়ে এলো। তিনজনকে গাড়িতে বসিয়ে বাহির থেকে হালকা পাতলা খাওয়ার জিনিস এনে দিল। রোদেলার জন্য বাসা থেকেই খাবার আনা আছে, সেটা রৌদ্রিক খাইয়ে দিয়ে রোদেলাকে কোলে বসিয়েই ড্রাইভ করতে লাগলো। তুর্না আর রিনি দুইজনে পিছনে বসে গল্প করতে ব্যস্ত। এদিকে কিছু সময় পর ক্লান্ত রোদেলা বাবার কোলেই ঘুমিয়ে পড়ে। সেটা দেখে রিনি রোদেলাকে তার কাছে দিতে বলে, কিন্তু রদ্রিক দেয় না। মেয়েকে কোলে ভালো করে শুইয়ে দিয়ে ড্রাইভ করতে লাগলো। নবদিনের সূচনার সঙ্গে সঙ্গে শিকদার বাড়িতে আয়োজনের আমেজ মেতেছে। আজকে জবা শিকদারের বাবার পরিবারের লোকজন সহ রুমা শিকদার আর রোমানা শিকদারের বাড়ির মানুষেরাও আসবেন, যার জন্য সকাল থেকেই বাড়ির গিন্নিরা নানা কাজে মেতে আছে, সঙ্গে বাড়ির কাজের লোকেরাও। রৌদ্রিকের বিয়েটা হুট করেই ঠিক হওয়ায় কেউ তেমনই উপস্থিত থাকতে পারেনি, তাই আজকে তিন পরিবারের লোকেরাই আসবে নতুন বউকে দেখতে। এজন্য রৌদ্রিককেও বাহিরে যেতে দেওয়া হয়নি। কিন্তু ছেলেটা কোন সুযোগে বের হয়ে গেছে কেউ জানেই না। রিনিও আরো কয়েকদিন ছুটি বাড়িয়ে নিয়েছে। কতদিন পর সকলেই একসঙ্গে হবে আর সে একা একা হোস্টেলে থাকবে, সেটা তো হয় না। রিনি, রোদেলা আর তুর্না রৌদ্রিকের রুমে বসে রয়েছে। রিনি ফোন ঘাঁটতে ব্যস্ত, তুর্না আর রোদেলা টুকটুকির সঙ্গে কথা বলতে ব্যস্ত। তুর্না আর রোদেলার কাজই এটা, সুযোগ পেলেই দুইজন বারান্দায় এসে টুকটুকির সঙ্গে কথা বলবে। টুকটুকি হয়তো বুঝে কিছুটা, তাই তো তাদের কথার শব্দ করে উত্তর দেয়। রোদেলা টুকটুকির দিকে তাকিয়ে বলে, তুতি তুমি কি কেউ তো সতালে? পাখিটা কিছুই উত্তর দিল না। সেটা দেখে রোদেলা তুর্নার দিকে তাকিয়ে বলে, তুতি কথা বয় না কিনু? তুর্না আবারও ব্যর্থ রোদেলার সম্পূর্ণ কথাটুকু বুঝতে। তারপরও হালকা হালকা বুঝতে শিখেছে এই কয়েকদিনে, তাই যতটুকু বুঝলো সে অবুঝ মনে বলল, ওর হয়তো খেতে পেয়েছে, তাই কথা বলছে না। বাবা কি কেউ দেয়নি তুতিকে? জানি না তো, চলো আমরা খাবার দেই। বলেই সামনে থাকা একসাথে রাখা পাখিদের খাবার তুলে নিয়ে টুকটুকির খাঁচার ভিতরে থাকা খাবারের পাত্রে ঢেলে দিতে থাকে। টুকটুকি খাবার পেয়ে খেতে শুরু করে। সেটা দেখে রোদেলা খুশিতে লাফিয়ে ওঠে, আনন্দের সঙ্গে হাততালি দিতে থাকে। এর মাঝেই সেখানে জবা শিকদার হাতে শাড়ি সহ গয়নার বক্স নিয়ে সেখানে উপস্থিত হন। রিনি মাকে দেখে ফোন চালানো বন্ধ করে সেদিকে তাকায়। তিনি গম্ভীর ভাবে তুর্নাকে পর্যবেক্ষণ করে গম্ভীর স্বরে বলে, এই মেয়ে শোন, এই কয়েকদিন এই শাড়ি পরে থাকবে আর এইসব বাচ্চামো বন্ধ রাখবে। বাড়িতে মানুষ আসবে একটু পর, তাই এইসব শাড়ি গহনা পরে সুন্দর মতো রেডি হয়ে শান্ত হয়ে বসে থাক। রিনি, তুই ওকে রেডি করিয়ে তুইও বের হয়ে নে, তোর নানুরা এসে পড়লো বুঝি। জবা শিকদারকে দেখে তুর্না একদম শান্ত হয়ে গেছে। বউ ভাতের পর আর তাকে শাড়ি পরতে হয়নি। রৌদ্রিক শাড়ি পরতে বারণ করে দিয়েছে। এতটুকুনি মেয়ে, তার উপর শাড়ি পরলে নিজেই সামলাতে পারবে না, তাই শাড়ি পরতে বারণ করে দিয়েছে। রৌদ্রিকের কথা মাথায় আসতেই তুর্না ভয়ে ভয়ে বলে, বর তো বারণ করেছে শাড়ি পরতে। তুর্নার কথা শুনে জবা শিকদার তীক্ষ্ণভাবে বলে, সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, যা বললাম সেটা করবে, কোনো প্রকার সমস্যা করবে না, বলে দিলাম আগেই। তুর্না মাথা নাড়িয়ে কথাটুকু মেনে নিল।
রোদেলা এবার জবা শিকদারের দিকে তাকিয়ে আবদারের স্বরে বলে, দাদু, আমিও তালি বলবো, আমিও তালি বলবো। রোদেলার কথা কানে আসতেই জবা শিকদার নাতনির দিকে কোমল চোখে তাকান। রোদেলার দিকে তাকিয়ে নরম স্বরে বলে, আচ্ছা ঠিক আছে দিদুন, দাদুকে বলিয়ে এক্ষুনি রোদেলার জন্য শাড়ি আনবো। এখানের জন্য সুন্দর একটা জামা পরে নাও তো, বড় নানু আসবে তো রোদেলাকে দেখতে। রোদেলা খুশি হয়ে নাচতে শুরু করলো। এত ছোট্ট বাচ্চার শাড়ি সহজেই পাওয়া যায় না, তারপরও রোদেলা যখন আবদার করেছে সেটা তো দিতেই হবে। রোদেলা তার ছোট্ট নরম ফর্সা হাত জোড়া উঁচু করে দেখিয়ে বলে, তুলিও বলবো দাদু। রিনি রোদেলাকে কোলে নিয়ে গালে আদর করে দিয়ে বলে, হ্যাঁ, আজকে রোদ বুড়িকে বিয়ে দিয়ে দিব একদম। লাল টুকটুকে বউ সাজিয়ে জামাই বাড়ি পাঠিয়ে দিব একদম।